হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট শো বিটস অ্যান্ড বাইটস। আমি বাপ্পাদিত্য। বাঙালিরা এত কিছু করেছে যুদ্ধের সময়, তার সাথে ভারতীয় আর্মি মিলে পাকিস্তানিদের এরকম যে ধোলাইটা দিতে পেরেছে, সেটাতে খুবই গর্ব লাগা শুরু হয়। বয়স্ক মানুষদের যদি জিজ্ঞেস করেন আপনারা কোথার থেকে এসছেন, কেউ বলবে কুমিল্লা, বরিশাল, খুলনা, ঢাকা। কেন এসছেন এই প্রশ্নটা যখন আপনি ছুড়বেন, আপনি ওই জিনিসটাই পাবেন। সাম্প্রদায়িকতা যেটা শুরু করেছিল পাক বাহিনী বাঙালিদের ওপর, ভারতে যখন রেফিউজি আসা শুরু করে, ভারতীয় গভর্নমেন্ট, ভারতীয় জনসাধারণ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় এইসব রাজ্যের মানুষ, সাধারণ মানুষ যে হিসাবে বাংলাদেশি রেফিউজিদের হেল্প করেছে, সেটা ইতিহাস পড়লেই জানা যায়। তো আমি যদি ভারতীয় মিলিটারিকেও বাদ দিই, ভারতীয় গভর্নমেন্টের অবদান অনেক আগের থেকেই শুরু হয়ে গেছে। পাকিস্তানি আর্মিতে ছিলেন বাঙালি একজন অফিসার, যিনি ডিফেক্ট করেন। আপনি ডিফেক্ট ওয়ার্ডটার মানে তো জানেন না? ডিফেকশন হচ্ছে আপনি যখন সেনাবাহিনীতে আছেন, যেই দেশেরই হোক, আপনি যদি আপনার পোস্ট ছেড়ে চলে আসেন, পালিয়ে যান, ইউ আর সাবজেক্টেড টু বি শট। কারণ আমি থাকি কলকাতায়, আমার মা থাকে কলকাতায়, বাবা বাংলাদেশে ছিল, আজীবন ওখানেই থেকে গেছে। এটা আমার নিজের মধ্যে একটা ক্রাইসিস তৈরি করেছিল, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আমি মানুষের সাথে কানেক্ট করতে চেয়েছিলাম অন আ পার্সোনাল লেভেল। যারা এরকম দু দেশের মধ্যে থেকে এসছে, তাদের যে একটা পেন, এবং সেই পেনটা হয়তো এই জেনারেশনের মধ্যে নেই, আগের জেনারেশনের মধ্যে ছিল, তাদের যে একটা পেন। এবং ফাইনালি এটা দেখানো যে পাকিস্তানি আর্মির বর্বরতা বাঙালিদের ওপর, যেটা বাঙালিরা আনফর্চুনেটলি ভুলে গেছে, সেইটা তুলে ধরা যে ভাই ভুলো না, পাকিস্তানি আর্মির যে বর্বরতা আমি কিছু হাইড করিনি আমার বইতে। আমি রাজনীতিতে যেতে চাই না, পরিষ্কার। এবার আপনি আমাদের নেবার পাকিস্তানে আসুন। আপনি ফার্স্ট অফ অল একজন পাকিস্তানি আর্মির অফিসারের যে পরিমাণ অর্থ আছে, সেটা যদি দেখেন, সেটা দেখে আপনার মোটামুটি অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ ওদের দেশের লটাই এরকম, মিলিটারিকেই প্রেফারেন্স দেওয়া হচ্ছে। যা দেশ করছে সেটা মিলিটারি অ্যাকচুয়ালি করছে। মানে পাকিস্তানি আর্মির কাছেই দেশটা, দেশের কাছে মিলিটারি নয়। ওদের দেশ মিলিটারির উপর ডিপেন্ডেন্ট নয়, আমি যেটা বলবো, ওদের মিলিটারি দেশের উপর ডিপেন্ডেন্ট। আজকের আড্ডার আমাদের যে অতিথি আছেন, তার সম্পর্কে আমার একটা কথা বলার। তার সঙ্গে আমার পরিচয় হয় মঞ্চের ওপরে, তিনি বক্তৃতা করছেন, আমি নিচে শ্রোতা। তো বিষয় হচ্ছে 1971-এর মুক্তিযুদ্ধ। অনেক সেমিনার হয়, অত্যন্ত গৌরবোজ্জ্বল একটা দিক থেকে আমরা দেখবার চেষ্টা করি এই যুদ্ধটিকে। কিন্তু নর্মালি আমরা দেখিনি যে সেই বক্তাদের মধ্যে কেউ খুব বেশি কালো চুল আছে। তো একজন অত্যন্ত ইয়াং ডায়নামিক একজন কেউ, সে সেখান থেকে বলছে বিষয়টা। তাতে খোঁজ খবর করে জানতে পারি যে তিনি হচ্ছেন একজন মিলিটারি হিস্টোরিয়ান। আমি ব্যক্তিগত উদ্যোগে তার সঙ্গে যোগাযোগ করে, তার সময় বার করে আমি আজকে তার সঙ্গে আড্ডা মারতে এসেছি। ভেরি ইয়াং, ভেরি ডায়নামিক, দেবদ্যুতি দাশগুপ্ত। ওয়েলকাম দেবদ্যুতি। থ্যাংক ইউ। আমি প্রথম যে জিনিসটা জিজ্ঞাসা করি একদম তোমার একাডেমিক্স নিয়েই, সেটা হচ্ছে যে ওয়ার হিস্টোরিয়ান এইটা হবে, এটা তো নর্মালি মানে পড়তে পড়তে হয়ে গেলে না, কিভাবে পছন্দের দিকটা এটা তৈরি হলো কিভাবে? আচ্ছা, এটা একটা বেশ মজাদার ঘটনা অ্যাকচুয়ালি, দর্শকদেরও হয়তো ভাল লাগবে। ফার্স্ট অফ অল, আমি যখন স্কুলে পড়তাম, আমার ওয়েপেন্স বিষয়ে খুব ইন্টারেস্ট ছিল অলওয়েজ। অস্ত্র দেখলে যেন একটা ছেলেদের একটা ইন্টারেস্ট আসে, ওরকম। তো সেখান থেকে যেটা হয়, আমি অস্ত্রের ব্যাপারে পড়াশোনা শুরু করি। আচ্ছা, একটা AK-47 চলে কী করে, মাথায় এগুলো যদি আসে, বুঝতেই পারছেন স্কুলে সমস্যা হবে। তো সেখান থেকে আমি ইউটিউব, তখন সবে সাদা কম্পিউটার, ইউটিউবে ভিডিও দেখা শুরু করি। আচ্ছা, এইভাবে জিনিসটা চলে, একটা ফায়ারিং পিন আসে, একটা হ্যামার এসে মারে, গুলিটা বেরোয়, তারপরে একটা গ্যাস আসে, গ্যাসটা ঠেলে পিস্টনটাকে, তারপরে গুলি ইজেক্ট হয়। সেখান থেকে যেটা হয় সেটা হচ্ছে, আচ্ছা
AK-47 ব্যবহার কারা করে, সৈনিকরা এটা কেন ব্যবহার করে, কোন যুদ্ধে ইউজ হয়, সেখান থেকে যেটা ঘটে সেটা হচ্ছে আমি নিজে গল্প লেখা শুরু করি, ছোটোখাটো সৈনিকদের গল্প, ছোট ছোট। তো এবার আপনি যখন লেখালেখি করেন আপনার আরও পড়তে হয়, পড়তে পড়তে আপনি যখন আরও গভীরে ঢোকেন তখন আপনার ইন্টারেস্টও বাড়ে, আপনার আরও পড়ার ইচ্ছা বাড়ে। এবার যেটা হয় তার সাথে আমার নিজের বাবা যে মুক্তিযোদ্ধা, আমি ওই স্কুলের টাইমে জানতে পারি আমার মায়ের থেকে, এবং সে 1971-এ বাংলাদেশে মুক্তিযোদ্ধা ছিল। তখন আমি জানি না কোথায় কী কীরকম অবস্থা, কিচ্ছু জানি না। বাংলাদেশের মুক্তিযুদ্ধটা কি আমি শুধু জানি পাকিস্তানি আর্মি কিছু একটা করেছিল বাঙালিদের সাথে। তো বাঙালি আছে, আমি নিজে বাঙালি, বাবা বাংলাদেশি, আমি কলকাতার ছেলে। আমরা নর্মালি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে যে খুব একটা জানি তা নয়। তা আমি পড়া শুরু করলাম, পড়তে পড়তে যা হলো এই একইভাবে যেভাবে AK-47 নিয়ে ঘাঁটতে ঘাঁটতে যা হয়, বাঙালিরা এত কিছু করেছে যুদ্ধের সময়, তার সাথে ভারতীয় আর্মি মিলে পাকিস্তানিদের সাথে পাকিস্তানিদের এরকম যে ধোলাইটা দিতে পেরেছে সেটাতে খুবই গর্ব লাগা শুরু হয়। এবং তার সাথে কেন এই যুদ্ধটা হয়, পাকিস্তানি আর্মি যে কি ভয়ঙ্কর অত্যাচার করে বাঙালিদের ওপর, সেটা শুনে অফকোর্স যে কোনো মানুষের মানে প্রচণ্ড রাগ হওয়ারই কথা। আপনি নিশ্চয়ই এটা জানেন, কলকাতা শহরে, আমাদের কলকাতা শহরে অনেক ফ্যামিলি আছে যারা 71-এর পরে মাইগ্রেট করেছেন। বয়স্ক মানুষদের যদি জিজ্ঞেস করেন আপনারা কোথার থেকে এসছেন, কে বলবে কুমিল্লা, বরিশাল, খুলনা, ঢাকা। কেন এসছেন এই প্রশ্নটা যখন আপনি ছুড়বেন আপনি ওই জিনিসটাই পাবেন, সাম্প্রদায়িকতা যেটা শুরু করেছিল পাক বাহিনী বাঙালিদের ওপর। সেই কারণে দেশ ছেড়ে বাড়ি ছেড়ে তাদের ভারতে আশ্রয় নিতে হয়েছিল রেফিউজি ক্যাম্পে। পরবর্তীকালে তাদের ভাগ্য পাল্টেছে, তারা আজকে ওয়েল এস্টাবলিশড এবং তাদের সেকেন্ড জেনারেশন ফার্স্ট জেনারেশন হয়তো এই সাথে আর টাচে নেই। বাট এই প্রশ্নটা যখন আপনি ছুড়বেন তারা নিজেরাই আপনাকে বলবে তাদের সেই পুরনো বাংলা অ্যাকসেন্টে, যেটা আমাদের সাথে এখন ম্যাচ খায় না, বাংলাদেশের বাঙাল অ্যাকসেন্টে বলবেন যে আমাদের সাথে এই হয়েছিল, আমার বাড়ি রাজাকাররা জ্বালিয়ে দিয়েছিল, আমার হয়তো কোনো ফ্যামিলি মেম্বারকে তুলে নিয়েছিল পাক বাহিনী রাজাকার। পরিষ্কার এইভাবেই আপনাকে বলবে, আপনাকে যেরকমভাবে আমি বলছি অথবা স্ট্রেট ফরওয়ার্ড ইংলিশে সেরকমভাবে বলবে না। তোমার বাবার মানে কাজের জায়গা কোন কোন ডিস্ট্রিক্ট ছিল? আমার বাবা যদি মুক্তিযুদ্ধের গবেষণা বলতে হয়, উনি ছিলেন নবম সেক্টর, যেটাকে আমরা ভারতীয়রা নবম এবং অষ্টম সেক্টরটাকে চার্লি সেক্টর বলতো, ভারতীয় আর্মি যেটাকে বলতো বাংলাদেশের। তো চার্লি সেক্টরের মধ্যে নবম সেক্টর ছিল, বাংলাদেশিরা ওটাকে নবম সেক্টর বলে। আমার বাবা নবম সেক্টরে মুক্তিবাহিনীর হেডকোয়ার্টারে স্টাফ অফিসার ছিলেন। আচ্ছা আচ্ছা, তোমার কি 1971টা নিয়ে কাজ করা, এই যে ডিটেলে কাজ করা, এই জিনিসটা কি তোমার তার মানে ওই ইন্টারেস্টটা থেকেই এসেছে? ওই ইন্টারেস্ট থেকে এই ইন্টারেস্টে শিফট করে গ্রো করতে থাকে এবং এটাকে মনে হয় যে এই ইন্টারেস্টটা অ্যাকচুয়ালি আমাদের দেশের ফেভারে এবং বাঙালি হিসাবে একটা দায়িত্ব পালন করার হিসাবে খুব ভালো একটা সাপোর্ট আমাকে দিয়েছে, যে আমি যদি এই জিনিসটা নিয়ে আরও পড়াশোনা করি, আরও 10টা মানুষকে জানাতে পারি, হয়তো এই জিনিস, এই ইতিহাস মানুষ এত তাড়াতাড়ি ভুলে যাবে না। আচ্ছা, আমি একটা প্রথম যেখানটা থেকে একটা জায়গা থেকে শুরু করি, সেটা হচ্ছে 1971-এর যুদ্ধ। মোটামুটিভাবে একটা প্রচার আছে যে এটা হচ্ছে 13 দিন ইন্ডিয়ান আর্মি ওখানে মুভ করেছিল। তো যখন রিসার্চ করছো, এটা কি সত্যি 13 দিন, মানে একটা এই ধরনের যুদ্ধের সাপোর্ট শুধুমাত্র 13 দিন কাজ হয়েছে, তারপরেই তার রেজাল্ট এসে গেছে? এই ব্যাপারটা একটুখানি আনলাইকলি আর কি, সেই জন্য। একদমই ঠিকই বলেছেন, আনলাইকলি। স্টেপ বাই স্টেপ যদি যাই, ভারতীয় গভর্নমেন্ট, পাকিস্তান আর্মি যখন অপারেশন সার্চ লাইট শুরু করে বাঙালিদের ওপর, ভারতীয় গভর্নমেন্ট তখন থেকেই ভাবে যে এই সিচুয়েশানটা এসকেলেট করবে বাংলাদেশে, সেই হিসাবে স্টেপ নিতে হবে। ভারতে যখন রেফিউজি আসা শুরু করে, ভারতীয় গভর্নমেন্ট, ভারতীয় জনসাধারণ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় এইসব রাজ্যের মানুষ, সাধারণ মানুষ যে হিসাবে বাংলাদেশি রেফিউজিদের হেল্প করেছে সেটা ইতিহাস পড়লেই জানা যায়। তো আমি যদি ভারতীয় মিলিটারিকেও বাদ দিই, ভারতীয় গভর্নমেন্টের অবদান অনেক আগের থেকেই শুরু হয়ে গেছে। এবার যে 13 দিনের যুদ্ধের কথা আপনি বলছেন,
এই 13 দিনের ক্ষেত্রে আপনি যুদ্ধে তো হঠাৎ করে ট্যাঙ্ক প্লেন সৈন্য নিয়ে যেতে পারেন না। আপনার যাওয়ার জন্য একটা যদি আপনি গুন্ডাগার্দিও করতে কোথাও যান, আপনার সেই জায়গার ব্যাপারে ইনফরমেশান লাগবে, সেখানে কারা থাকে, কোথায় থাকে, কোন সময় কে কার বাড়িতে ঢুকছে, এই ইনফরমেশনও তো লাগে। এই ইনফরমেশন, এই গ্রাউন্ড তৈরি করার জন্য মুক্তিযোদ্ধারা যারা আগের থেকেই লড়ছিল তাদের কাছে সব খবরাখবর, পাকিস্তানি আর্মি কোথায় কে আছে, রাজাকার আলবাদর কোথায় আছে, সব কিছু যা ছিল। ভারতীয় আর্মিকে যখন বলা হয় যে আমরা এরকম একটা অপারেশনে যাব, ইন্দিরা গান্ধী অনেক আগেই স্যাম মানেকশকে বলেন, জেনারেল মানেকশকে বলেন যে আমাদের যাওয়া উচিত। জেনারেল মানেকশ বলেন আমার সময় লাগবে আর্মিকে রেডি করতে। সে সময় নেয়, কিন্তু সে অলরেডি ঠিক করে যে আমাদের এই বাংলাদেশের ব্যাপারে জানতে হবে। বাংলাদেশে নদ নদী নালা, পাকিস্তানি আর্মির পজিশন, ডিফেন্স বাংকার, প্রত্যেকটা ইনফরমেশন, ব্রিজ কোথায়, রেল ব্রিজ কোথায়, সব কিছু জানতে হবে, হেডকোয়ার্টার কোথায় জানতে হবে। তার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে ভারতীয় আর্মির যেসব ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট, সেকেন্ড লেফটেন্যান্ট এই র্যাঙ্কের অফিসার যারা আছেন ম্যাক্সিমাম, এবং তাদের মধ্যে অনেক বাঙালিও ছিলেন, বাঙালি ভারতীয় আর্মি অফিসার, তাদেরকে আনা হয় ভারতীয় আর্মির বিভিন্ন রেজিমেন্টদের থেকে, যে উই উইল বি সেন্ডিং ইউ ইন, তোমরা যাও, মুক্তিবাহিনীদের ট্রেনিং তো দেবই, তোমরা দেবেও, তোমরা তাদের সাথে ভেতরে ঢোকো। এবং ভারতীয় আর্মি শুধু নয়, ভারতীয় নেভির লোকজনও যায়। আমি অপারেশন জ্যাকপটের কথা এখন আসছি না, এটা আমি বলছি ইন দ্য মান্থ অফ জুলাই 1971, জুন, মে, ভারতীয় আর্মির মানে ভারতীয় প্যারামিলিটারি বিএসএফ অলরেডি মুক্তিযোদ্ধাদের সাথে এনগেজ ছিলেন, মুক্তিযোদ্ধাদের ট্রেনিংও দিচ্ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডারদের সাথে মিলে। এইবার এইসব যে আর্মি অফিসার, বিএসএফের লোকেরা যারা যায়, তারা জানা শুরু করে পাকিস্তানি আর্মির ব্যাপারে, মুক্তিযোদ্ধাদের সাথে মিলে মিশে কাজ করে। যেমন আমি একজনের নাম বলতেই পারি, আমার বাবা এই ভদ্রলোকের আন্ডারে কাজ করেছিলেন, ওনার নাম হচ্ছে ক্যাপ্টেন মাহফুজ আলম বেগ। উনি পাকিস্তানি আর্মিতে ছিলেন, বাঙালি একজন অফিসার, যিনি ডিফেক্ট করেন। আপনি ডিফেক্ট ওয়ার্ডটার মানে তো জানেন না? ডিফেকশন হচ্ছে আপনি যখন সেনাবাহিনীতে আছেন, যে দেশেরই হোক, আপনি যদি আপনার পোস্ট ছেড়ে চলে আসেন, পালিয়ে যান, ইউ আর সাবজেক্টেড টু বি শট। তো অনেক পাকিস্তানি আর্মিতে যারা বাঙালি অফিসার ছিলেন, তারা ডিফেক্ট করে মুক্তিবাহিনীর যে মেইন লিডারশিপ তারা তৈরি করেন। আপনি যদি নাম ঘাটেন, অনেকেরই নাম পাবেন, খালেদ মোশাররফ, হেন তেন যারা যারা আছেন, এবং অনেকে বেঁচেও আছেন। মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্ত, উনি কিন্তু পাকিস্তানি আর্মির বাঙালি হিন্দু অফিসার, উনি ডিফেক্ট করেন, উনি সিলেট সেক্টরে ছিলেন। এরকম প্রচুর অফিসার ডিফেক্ট করেন। তো এই ভদ্রলোক ডিফেক্ট যখন করেন, সে মুক্তিবাহিনীর টপ লিডারশিপে পশ্চিমবঙ্গর হাসনাবাদে ছিলেন, এবং আমার বাবা মানে মুক্তিযোদ্ধা হিসেবে তার আন্ডারে কাজ করেন। এই মুক্তিযোদ্ধা ভারতীয় আর্মির অনেক অফিসারদের সাথে কাজ করেন। তার মধ্যে একজনের নাম নিতে চাই, লেফটেন্যান্ট সেন বর্মা। উনি রাজপুত রেজিমেন্টের ছিলেন, এবং এই লেফটেন্যান্ট সেন বর্মা আমাদের ভারতীয় আর্মির এনডিএর স্টুডেন্টও ছিলেন, ন্যাশনাল ডিফেন্স একাডেমি। এই লেফটেন্যান্ট সেন বর্মার বাবা 1971 সালেই ভারতীয় গভর্নমেন্টের ইলেকশন কমিশনার ছিলেন। আচ্ছা, ওনার বাবার নাম হচ্ছে শ্রী এসপি সেন বর্মা। এবং এই সেন বর্মা ফ্যামিলি অ্যাকচুয়ালি বাংলাদেশের বরিশাল শহরের বাই অরিজিন। এনিওয়ে, তো এই লেফটেন্যান্ট সেন বর্মাকেও আনা হয় রাজপুত রেজিমেন্ট থেকে ডেপুটেশন করে এনে, তুমি মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দেবে, মুক্তিযোদ্ধাদের সাথে ভেতরে অপারেশন করতেও যাবে। এবং সে গেছিল, এবং তার কথা আমরা অনেকেই জানি না, এই লেফটেন্যান্ট সেন বর্মার কথা। এরকম প্রচুর ভারতীয় আর্মি কোভার্ট অপারেটিভদের কথা আমরা জানি না, যারা অনেক আগের থেকে মুক্তিযোদ্ধাদের সাথে কাজ করেছিলেন এবং পাকিস্তানি আর্মির সাথে এগেনস্টে সরাসরি সম্মুখ সমরেও গেছিলেন, এবং অনেকে ফেরেনও নি, বেঙ্গলি নন বেঙ্গলি অ্যালাইক। সেকেন্ড, ভারতীয় আর্মির যে মেইন অফেন্সিভ অপারেশনগুলো শুরু হয়, সেগুলো হচ্ছে নভেম্বরের 2nd কি 3rd উইক থেকে 1971-এর। ততদিনে ভারতীয় আর্মি প্রিপেয়ার্ড হয়ে গেছিলো, আর্মড ফোর্সেস, নেভি, এয়ারফোর্স, আর্মি সবাই প্রিপেয়ার্ড হয়ে গেছিলো। তো যেই অপারেশনগুলো চালানো হয় সেগুলো হচ্ছে বর্ডার এরিয়াতে। আমাদের পশ্চিমবঙ্গের বয়রা থ্রু দিয়ে একটা ইনফিলট্রেশন করা হয় গরিবপুরে, বাংলাদেশের ভেতরে। সিলেট সেক্টরে 8 গ্রাম দিয়ে করা হয়। এবং ভারতীয় আর্মি এইসব যে ইনফিলট্রেশনগুলো শুরু করে, এগুলো নভেম্বর থেকে চালু হয়। এবং তাদের হেল্প, তাদের সব ইনফরমেশান, তাদের যে হেল্প, কিছু কিছু হেল্প সম্মুখ সমরের হেল্প নয়, কিছু কিছু ইনফরমেশান দেওয়া, সেগুলো কিন্তু অলরেডি মুক্তিবাহিনী এবং লোকাল পিপল বাংলাদেশের
তারা করেছিলেন। এবং পরবর্তীকালে ভারতীয় আর্মি যখন অ্যাডভান্স করা শুরু করে, তারা ফুল অন হেল্প পেয়েছিলেন ফ্রম লোকাল পিপল অ্যান্ড মুক্তিবাহিনী। তো 13 দিনের গল্প যেটা মানুষকে বলানো হয় যে এটা 13 দিনের যুদ্ধ শেষ হয়ে গেছিলো, না, অনেক আগের থেকে কোভার্ট অপারেশনস চলছিল। ফুল অফেন্সিভ নভেম্বর থেকে শুরু হয় এবং পাকিস্তানের আগেনস্ট ভারত যুদ্ধ ডিক্লেয়ার করে অন দ্য 3rd of December 1971, যখন পাকিস্তান অপারেশন চেঙ্গিস খান লঞ্চ করে ওয়েস্টার্ন ফ্রন্টে। পাকিস্তানের জঙ্গি বিমানরা এসে ভারতীয় আর্মির এয়ারফোর্সে বম্বিং শুরু করে। তারপরে ভারত যুদ্ধটা ডিক্লেয়ার করে অফিসিয়ালি, মানে বলা হয় যে এবার আমরা যুদ্ধে যাচ্ছি তোমাদের এগেনস্টে, এবং বাংলাদেশে ঢোকা শুরু হয়, ওয়েস্টার্ন ফ্রন্টেও লড়াই শুরু হয়। তো 13 দিনের গল্পটা একদমই বলবো যে ইট ইজ অ্যান এস্টাবলিশড ফ্যাক্ট, বাট ওয়ার স্টার্টেড লং বিফোর দ্যাট। তুমি তোমার কাজের সূত্রে বাংলাদেশ লাস্ট কবে গেছো? আমি গেছি 2023-এ। ফার্স্ট অফ অল আমি 2022 থেকে যাওয়া স্টার্ট করি, এবং বাবা বাংলাদেশেই মারা যান। বাবা বাংলাদেশে মারা যাওয়ার পরে আমরা অনেক দিন বাংলাদেশ যাইনি। 2022-এ আমি যাই, কারণ আমার ইচ্ছে ছিল যে বাবা কোথায় কাদের সাথে লড়াই করেছিল, কে বাবার কমান্ডার ছিল। যেমন এই যে ক্যাপ্টেন মাহফুজ আলম বেগের কথা বললাম, উনি ছিলেন। তো আমি এইভাবে খুঁজে বার করার জন্য গেছিলাম। তো সেই সুবাদে অ্যাকচুয়ালি আমার বাংলাদেশের কিছু মুক্তিযোদ্ধাদের সাথে দেখা হয়, যারা অফকোর্স অনেকেই রিটায়ার্ড বাংলাদেশ আর্মি অফিসার্স, কারণ অনেকেই মুক্তিযুদ্ধে জয়েন করে পরে বাংলাদেশ আর্মিতে ঢোকে। তো তারা অনেকের কন্ট্যাক্টস দেয়, যার থ্রু দিয়ে আমি বার করতে পারি। এবং পরবর্তীকালে যখন কলকাতায় ফেরত আসি কয়েকদিন থেকে, আমার এক পিসি, তার থেকে আমি বাকি ইনফরমেশনটা পাই যে তাদের পুরো ফ্যামিলি বরিশাল শহর থেকে কলকাতায় কী করে পালিয়েছিলেন, এবং পরবর্তীকালে তারা যখন কলকাতায় আসেন, আমার বাবা কী করে মুক্তিযুদ্ধে জয়েন করেন। এবং ওই সেক্টরে যারা ছিলেন সেই সব মুক্তিযোদ্ধাদের আমার বাবার ছবি দেখিয়ে জিজ্ঞেস করেছিলাম যে এই লোককে দেখেছিলেন কিনা হেডকোয়ার্টারে, এবং বলেছিলেন হ্যাঁ, অনেকেই চেনেন। আমি ধরো আমাদের এখানে যেরকম, ভারতে বিশেষত পশ্চিমবঙ্গে তো খুব বড় করে যে এই বাংলাদেশ মুক্তিযুদ্ধ এবং ভারতবর্ষের সেখানকার অবদান, এটাকে খুব সম্মানের সঙ্গে নেওয়া হয়। এই যে অবস্থানটা বাংলাদেশে এই মুহূর্তে কীরকম? বিস্মৃতির অতলে তলাচ্ছে নাকি এখনো আছে সেটা? এটা একটা ট্রিকি কোয়েশ্চেন, বাট আমি ফ্যাক্টস বলবো। ফার্স্ট অফ অল আমি তাহলে এইভাবে শুরু করতে চাই যে 2023-এ আমি বাংলাদেশ গেছিলাম, এবং 2023-এ যাওয়ার মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমাকে ইনভাইট করেছিলেন এক বাংলাদেশি মুক্তিযোদ্ধা, যে বাংলাদেশে ফার্স্ট বাংলাদেশ ওয়ার কোর্স যেটা শুরু হয় সেটা কিন্তু 1971-ই শুরু হয়। এবং এই ফার্স্ট বাংলাদেশ ওয়ার কোর্সে 61 জন বাংলাদেশি মুক্তিযোদ্ধা ট্রেনিং পায় ফ্রম দি ইন্ডিয়ান আর্মি। তাদের ট্রেনিং হয় কিন্তু মূর্তিতে, জলপাইগুড়ির কাছে মূর্তিতে ট্রেনিং হয় এই 61 জনের। এবং তাদের মধ্যে একজনের নাম বলছি, ক্যাপ্টেন শেখ কামাল, শেখ মুজিবুর রহমানের ছেলে। তো তাদের কোর্সমেটই আমাকে এই প্রোগ্রামটা ইনভাইট করে, তুমি আসো, ইউ অ্যাটেন্ড। কারণ ইন্ডিয়ান আর্মি মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে যে ইন্ডিয়ান আর্মি ডেলিগেশন পাঠানো হয়, ডেলিগেশন বলতে যারা 71-এ লড়েছিল ভারতীয় আর্মির থেকে, আর্মি, এয়ারফোর্স, নেভি, তারা ওই প্রোগ্রামটা অ্যাটেন্ড করে। তো আমি বললাম অফকোর্স আমি যাব। আমি গেলাম। ওখানে যাওয়ার পরে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে ওই যে এনভায়রনমেন্টের মধ্যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের একটা খুব গৌরবময় ইতিহাস সবাই রাখছে, যে হ্যাঁ বাংলাদেশি মুক্তিযোদ্ধা এবং ভারতীয় মুক্তিযোদ্ধারা একসাথে। এইবার প্রবলেমটা আমাদের দেশেও আসে বলে আমি বাংলাদেশ থেকে স্টার্ট করছি। এই যে ইতিহাস যা দুই দেশের সৈনিক মিলেই লড়েছিল, সেটা দু দেশে কিন্তু সমানভাবে নেওয়া হয় না। কারণ হচ্ছে ফার্স্ট অফ অল আপনি বাংলাদেশে যদি যান, বাংলাদেশে একটা বাচ্চার হিস্ট্রি বুক যদি আপনি ঘাঁটেন, ওখানে ম্যাক্সিমাম আপনি মুক্তিযোদ্ধাদের অবদানটাই পাবেন। মুক্তিযোদ্ধারাই পুরো লড়াইটা করেছে, ওদের বইতে লেখা, যেটা ইজ নট ফুললি ট্রুথ। যেই যে জায়গা ভারতীয় আর্মি লড়েছে যেই ডেটে, সেগুলো আমি জানি। এবং মুক্তিযোদ্ধারা যে ওখানে ছিল সাইড বাই সাইড, সেটাও আমি জানি। দুজন মিলে যে ফাইটটা করেছে সেটা কিন্তু ওদের বইতে লেখা নেই অনেক জায়গাতেই। অনেক বাংলাদেশি বই যারা যেইগুলো লিখেছে হচ্ছে মুক্তিযোদ্ধারা,
সেই বইতে কিন্তু মেনশন আছে, আবার অনেকে করেও নি। সেটার কারণ তাদের পার্সোনাল ব্যাপার, সেটা আমি জানি না, বাট মানে সেগুলো রেগুলার স্টাডি বুক নয়, সেগুলো রেগুলার স্টাডি বুক নয়, রিসার্চ বুক ফার্স্ট। সেকেন্ডলি, আপনি যদি ভারতে ফেরত আসেন, আমাদের দেশে প্রবলেমটা হচ্ছে ইন্ডিয়ান আর্মির 71-এর ইতিহাস ইজ লিমিটেড টু ভেরি ফিউ প্লেসেস। ইন্ডিয়ান আর্মির প্রত্যেকটা ব্যাটালিয়নের যে রেজিমেন্টাল হিস্ট্রি সেখানে থাকে, আর্কাইভসে থাকে, যেগুলো একটা সাধারণ মানুষের পক্ষে অ্যাক্সেস করা খুব ডিফিকাল্ট, এবং ইউএসআই জার্নাল দিল্লিতে আছে। থার্ড প্রবলেমটা হচ্ছে ইন্টারনেটে ইনফরমেশন থাকে, যেগুলো ভেটারেনরা, আমাদের ইন্ডিয়ান আর্মি ভেটারেনরাই লিখেছেন, সেগুলো পাওয়া এবং সেগুলো খুঁজে তথ্য বার করা একজন নর্মাল লোকের পক্ষে খুব ডিফিকাল্ট। কোথায় বগুড়া, কোথায় পীরগঞ্জ, কোথায় হবিগঞ্জ, আপনি যদি এখন খুঁজতে যান আপনার মাথা খারাপ হয়ে যাবে। হবিগঞ্জ সিলেট সাইডে, বাই দ্য ওয়ে, পীরগঞ্জ আর বগুড়া একসাথে এক জায়গায়। এবার কোন ইউনিট কোথা থেকে কোথায় মুভ করেছিল আপনার সেগুলো জানতে হবে, তাহলে আপনি ইনফরমেশনটা ঘেটে কিছু বার করতে পারবেন। এবার যারা লিখেছেন তারা ভেটারেন্স, আমরা সিভিলিয়ান যদি এটা পড়ে জানতে হয়, তার আগে তার অনেক কিছু মিলিটারির ব্যাপারে জানতে হবে, যে মিলিটারি কী করে অপারেট করে, সেই ভাষাটা আপনার বোঝার জন্য। এই একটা প্রবলেম। সেকেন্ড হচ্ছে ইন্ডিয়ান আর্মি ভেটারেন্সরা, তারা বই এবং এরকম আপনি যেমন আমার ইন্টারভিউ নিচ্ছেন, এর বাইরে প্রচার খুব একটা যে করতে পেরেছেন যুদ্ধের ব্যাপারে তা নয়, এবং মিডিয়াও যে করতে পেরেছে আমি বলবো খুব একটা নয়। 71-এর যুদ্ধটা যে ইন্ডিয়ান আর্মির কতটা অবদান আছে সেটা যে কভার হয়েছে, আমি বলবো যে সেটা খুব একটা নয়। রিসেন্টলি মুভিজ বেরোচ্ছে বলে আমরা ইনফরমেশন পাচ্ছি, এবং থ্যাঙ্কস টু ইন্ডিয়ান আর্মড ফোর্সেস যে তারা ইনফরমেশন দিচ্ছে টু দ্য মুভি টিম যারা কাজ করছে, যেমন জেনারেল মানেকশার ওপর যে বই বেরিয়েছে, সেই বইগুলো, শ্যাম বাহাদুর, এবং কিছু কিছু এখন রিসেন্ট বেরোচ্ছে ফরচুনেটলি। তো ইনফরমেশন পাওয়া এবং ইনফরমেশনটা অ্যাক্সেস করা সেটাও বেশ দুষ্কর। আপনার একটা বই পড়ার জন্য বিষয় জানতে হবে, আপনার একটা জায়গার বিষয় জানতে হবে, ডেফিনেটলি। তো সেইটা অ্যাক্সেস করা একটা সাধারণ মানুষের পক্ষে ডিফিকাল্ট। আপনি এখন যদি একটা আইটির ছেলেকে বলি, ভাই তুমি এই বইটা পড়ে বার করো কোথা দিয়ে ভারতীয় আর্মির 10 ইনফ্যান্ট্রি ডিভিশন ছামবে, ওয়েস্টার্ন ফ্রন্টে লড়েছে, বার করো, হিল বি না মেস। আমারও সেরকম প্রবলেমস হয়েছে, বাট আমি ঘেটে গেছি যখন বুঝতে পেরেছি যে আচ্ছা এরমভাবে ব্যাপারটা হয়েছিল, তো তার জন্য ধৈর্য লেগেছে। প্রবলেমটা হচ্ছে আপনি এখন একটা বই হিসেবে যদি বার করতে চান আপনার খুব কষ্ট করতে হবে লিখে বার করার জন্য। এবং এই তোমার লিখে বার করবার জায়গায় আমি একটুখানি ওর দুটো বই আমি দেখাতে চাইবো। একটা দেবদূতির প্রথম বই 1971, দ্য রিবেল, এটা একটা বই, আর আরেকটা বই হচ্ছে কল অফ দ্য ফাদারল্যান্ড। এই দুটো বই ওর এই মুহূর্তে প্রকাশিত। এটা দুটোই হচ্ছে মিলিটারি ফিকশন, ফিকশন, হিস্ট্রি নয়। আচ্ছা, এবারে আমি কেন এটা তোমাকে জিজ্ঞাসা করছি, যে তুমি বিং আ হিস্টোরিয়ান, তুমি ফিকশনের মধ্যে দিয়ে যে গল্পটাকে নিয়ে যাচ্ছ সেটা হাউ ফার এটা ট্রুথের সঙ্গে কাছাকাছি কতটা? আচ্ছা, তো ফিকশন লেখার জন্য আমার মাথায় গল্প তো ছিল ফার্স্ট অফ অল, যে হ্যাঁ আমার নিজের ক্রাইসিস, অ্যাজ এ রাইটার আমার নিজেরও ক্রাইসিস আছে, তো ফিকশন লিখতে এটা কী করে হেল্প করতে পারে। এবার বাংলাদেশ যুদ্ধের ব্যাপার আমার জানতে হয়েছে, ইন্ডিয়ান আর্মি মুভমেন্ট, মুক্তি বাহিনীর ডিপ্লয়মেন্ট, পাকিস্তানি আর্মির মুভমেন্ট এবং তাদের ডিপ্লয়মেন্ট আমার জানতে হয়েছে। তো স্টোরিটাকে আমি ওই ফ্রেজে নিয়ে গেছি যে ওর মধ্যে ফেলে ফেলে যাতে একটা স্টোরি তৈরি করা যায়। এটা কারণটা কি? মানে ইতিহাস বই পড়ার থেকে গল্পের বই লোকের পড়তে ভালো লাগে বেশি, এটা কি কোনো কারণ? লেখার কারণ হচ্ছে ওটা আমার নিজের ক্রাইসিস ছিল, এবং আমি এটা দেখাতে চাইছিলাম যে আমার নিজের ফ্যামিলি, কারণ আমি থাকি কলকাতায়, আমার মা থাকে কলকাতায়, বাবা বাংলাদেশে ছিল আজীবন, ওখানেই থেকে গেছেন। এটা আমার নিজের মধ্যে একটা ক্রাইসিস তৈরি করেছিল ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আমি মানুষের সাথে কানেক্ট করতে চেয়েছিলাম অন আ পার্সোনাল লেভেল, যারা এরকম দু দেশের মধ্যে থেকে এসছে তাদের যে একটা পেন, এবং সেই পেনটা হয়তো এই জেনারেশনের মধ্যে নেই, আগের জেনারেশনের মধ্যে ছিল, তাদের যে একটা পেন। এবং ফাইনালি এটা দেখানো যে পাকিস্তানি আর্মির বর্বরতা বাঙালিদের ওপর, যেটা বাঙালিরা আনফর্চুনেটলি ভুলে গেছে, সেইটা তুলে ধরা যে ভাই ভুলো না, পাকিস্তানি আর্মির যে বর্বরতা আমি কিচ্ছু হাইড করিনি আমার বইতে, যা ঘটেছে, মানে মহিলাদের ওপর অত্যাচার থেকে শুরু করে নিরীহ মানুষকে ধরে ধরে হত্যা করা, এবং সেগুলো যে কতটা ভয়ঙ্কর রূপে মানুষ করেছে, জাস্ট
একটা যুদ্ধ জেতার নামে এবং বাঙালি জাতিকে দাবিয়ে দেওয়ার নামে, সেটা আমার বইতে দেওয়া আছে। এবং সেটা থামানোর জন্য মুক্তিযোদ্ধারা এবং ভারতীয় আর্মি যে কি প্রচেষ্টাটা করেছে সেইটাও দেখানোর আমার উদ্দেশ্য। যেমন আমার এই বইটা কল অফ দ্য ফাদারল্যান্ডে গরিবপুরের যুদ্ধ, যেটার উপর পিপা সিনেমাটা বেরিয়েছে, সেইটা ইনভলভড আছে, সেটা একটা পার্ট আছে। সেখানে আমি অনেক কিছু দেখিয়েছি। আমি আরেকবার প্রশ্নটাকে তোমাকে আমি আরেকটুখানি স্পেসিফিক করি। সেটা হচ্ছে যে তুমি যে কথাগুলো বলছো, যে ইনফরমেশনগুলোর কথা বলছো, সেই ইনফরমেশনগুলো যদি অ্যাজ হিস্ট্রি তোমার রিসার্চ পেপার হিসেবে তুমি ওটাকে ছাপাও, সেটা তখনও বিশ্বাসযোগ্য, তাই তো? তাহলে তুমি একটা ফিকশনের বিষয়ে আনছো। ফিকশন অলওয়েজ আমরা ধরে নিই হচ্ছে সেটার মধ্যে ট্রুথের সঙ্গে মিলিয়ে মিশিয়ে করা আছে। তো এই যে পথটা অ্যাজ আ রাইটার তুমি নিচ্ছ, সেটার কারণটা কি? গল্পটাকে গল্প লোকে পড়ে বেশি, হিস্ট্রি বই পড়ে কম? না, আমি এই জায়গাটায় প্রশ্নটা আমি তাহলে একটা পার্ট আপনাকে বলিনি। সেটা হচ্ছে আমি ডেইলি ফেসবুক পেজ আছে আমার একটা 1971 ওয়ার বুক সিরিজ, সেখানে আমি ডেইলি ব্লগস আপলোড করি। মানে ওখানে রাইট আপস থাকে অ্যাকচুয়াল ইতিহাসটার ওপর, 71-এর যুদ্ধের ওপর। সেইখানে আমার লেখা থাকে, সেখানে কোনো ফিকশনের গল্প নেই ফার্স্ট, ইনক্লুডিং পিকচার্স এবং ডকুমেন্টস যা দেওয়ার থাকে। বইটা আমি লিখেছি ফর লাইক আ ডিফারেন্ট পারপাস। ওইটা আমি যেটা লিখতাম মানে অনলাইন ফেসবুকে অ্যাকচুয়াল মিলিটারি হিস্ট্রি, সেটার মেইন লেখার কারণ হচ্ছে যে ইনফরমেশন শুড বি ফ্রি টু অল। 71-এর ইতিহাস অ্যানালাইজ করার জন্য কারোর পাগল হতে হবে না, কারোর 14টা বই ঘাঁটতে হবে না। আপনি যদি আজকে মুক্তিযোদ্ধাদের বই ঘাটেন, সেম যুদ্ধের সেম অপারেশনের উপর, সেম জায়গার উপর, আপনি ভারতীয় আর্মির সাইডটা পাবেন না। ভারতীয় আর্মিরটা ঘাটলে আপনি লোকেশন ঠিকঠাক করে পাবেন না, আপনি জায়গা পাবেন না, আপনি লোকেদের নাম ঠিকঠাক করে পাবেন না, কোন ইউনিট কোথায় কে ছিল পাবেন না, জাস্ট একটা যুদ্ধ পেয়ে গেলেন। আর আপনার পুরো স্টোরিটা জানতে হবে, ফগ অফ ওয়ারটা ক্লিয়ার করতে হবে মানুষকে জানার জন্য, যেটা আমি চেষ্টা করছি যে ক্লিয়ার থাকে ব্যাপারটা, যে এইখানটায় এরা লড়েছিল এবং এই ইনফরমেশনটা সত্যি এবং এটা ফ্যাক্ট, অ্যান্ড দিস ইজ ফ্রি। আপনার বই কিনতে হবে না সত্যি ঘটনা জানার জন্য, পরিষ্কার কথা। এইটা বই আপনার কিনতে হবে পয়সা দিয়ে ফার্স্ট অফ অল, কারণ এটা আমার নিজের বানোয়াট গল্প, তার মধ্যে ইতিহাস আছে এবং আমার নিজের একটা ক্রাইসিস আছে। সো দিস ইজ ফিকশন, দিস ইজ বুক, অ্যান্ড ফ্রি অ্যান্ড ইনফরমেশন দ্যাট অ্যাকচুয়ালি হ্যাপেন, থিংস রিগার্ডিং হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন, সেটা পাবলিক ফোরামে আমি চাই ফ্রি থাকুক। ওকে, ভেরি গুড। আমি এই প্রশ্নটাতে কেন এলাম, কারণ তুমি একটা রেফার করলে যে যে যুদ্ধের ছবি কিছুটা হয়তো জানাতে সুবিধে করেছে। তো এই ধরনের ছবি এই মুহূর্তে গত 5-6 বছর ধরে বেশ কিছু যুদ্ধের ছবি হয়েছে, তার মধ্যে লাস্ট যেটা শ্যাম বাহাদুর। তো এই ছবিগুলো তো নিশ্চয়ই তুমি দেখেওছো। হ্যাঁ। তো আমরা একটা জায়গা দেখতে পাই, সেটা হচ্ছে যে এই পপুলার ফিল্মস বহু ডিস্টরশনের মাধ্যমে এমনভাবে গল্প সাজায়, এমনভাবে টাইমিং সাজায়, সেখানে আমরা একটা রেসপন্সিবিলিটির অভাব দেখি। একদম ঠিক আছে। এবং যেটা নিয়ে আজকে বিভিন্ন মঞ্চে আলোচনাও হচ্ছে। একজন ওয়ান অফ দ্য লিডিং অ্যাডভোকেট অফ দ্যাট পার্টিকুলার সেক্টর ইজ জাভেদ আখতার, যিনি বারবার বলছেন যে রেসপন্সিবিলিটি বাড়ানো উচিত, যে কোন টাইমিংয়ে করব, কি বিষয়ে করব। এই যে যুদ্ধের ছবিগুলো, সেই ছবিগুলো তোমার লেখাপড়ার সঙ্গে মেলে, মানে সাজুজ্য রেখে এগিয়েছে? আচ্ছা, এই ঘটনা মানে এই প্রশ্নটার ক্ষেত্রে আমি দুটো জিনিস বলতে পারি। আমি দুটো সিনেমা দেখেছি 71 নিয়ে এখন পর্যন্ত, যেগুলো রিসেন্ট বেরিয়েছে, পিপা এবং শ্যাম বাহাদুর। দুটো সিনেমায় যথেষ্ট কমেন্ডেবল চেষ্টা করেছে ইতিহাসটা মেনটেন করার, এটা আমি বলবো ওয়েল অ্যান্ড গুড। বাকি সিনেমার ঘটনায় আমি যাচ্ছি না। রেসপন্সিবিলিটির কথা আপনি যেটা বলছেন, ভবিষ্যতে আপনি এরম সিনেমা হয়তো দেখতে পাবেন যেখানে হয়তো 71 নিয়ে কিছু বেরোচ্ছে। আমি 71-ও গেলাম না, আপনি ওয়ার্ল্ড ওয়ার 2 হলিউড মুভিজে আসুন,
কোয়েন্টিন ট্যারান্টিনোর ফিল্মস দেখুন যেখানে ওয়ার্ল্ড ওয়ার 2 নিয়ে আসে, অ্যাকচুয়াল হিস্ট্রি কোথায়? পুরোপুরি স্টোরির জন্য, মার্কেটিংয়ের জন্য, ফিল্মটা বেচার জন্য স্টোরিটা অনেক কিছুই চেঞ্জ করা হয়েছে। একটা সিনেমা বলছি যদি দেখতে পারেন, দি ইনগ্লোরিয়াস বাস্টার্ডস, সিনেমাটার নামই এটা। ওখানে তো দেখানো হচ্ছে ফ্রান্সের একটা থিয়েটারে হিটলারকে মেরে দেওয়া হচ্ছে 1944-এ। ইট ইজ আ ওয়েল অ্যান্ড গুড মুভি, ইট ওয়াজ ভেরি এন্টারটেইনিং, দ্যাটস ফাইন। 71 বিষয়ে যদি এটা করা হয়, আমাদের দেশে রেসপন্সটা কিন্তু সেরকম হবে না। এবং 71 আমাদের সবারই মনের খুব কাছের, ইট ইজ নট লাইক ওয়ার্ল্ড ওয়ার 2। এই ডিস্টোরশন যদি হয়, ইট উইল বি ভেরি স্যাড, অ্যান্ড আমি অ্যাজ আ পার্সোনালি আই উইল অলসো ফিল ভেরি স্যাড। সেই জন্য আমি বলবো আমাদের দেশে ইট ইজ নট ওয়ার্ল্ড ওয়ার 2, ইট ইজ সামথিং দ্যাট ইন্ডিয়ান আর্মি ডিড, লিবারেটেড বাংলাদেশ, মুক্তিবাহিনী ডিড, লিবারেটেড বাংলাদেশ। বাঙালিদের কষ্ট আছে ওখানে, দায়িত্ব নিয়ে ভালোভাবে দেখানো উচিত। এবং যথেষ্ট ফ্যাক্টস আমাদের কাছে অ্যাভেলেবেল, ইন্ডিয়ান আর্মি যথেষ্ট হেল্প করে ফিল্ম মেকার্সদের তথ্য দেওয়ার জন্য। তো একটা দায়িত্ব নিয়ে সিনেমা বানাতে এবং ভালো গল্প তৈরি করতে সেরকম মাথা লাগে না। আপনি যদি দায়িত্ব নিয়ে ইতিহাস মেনটেন করে একটা সিনেমা তৈরি করতে চান, সেরকম কিচ্ছু লাগে না, অ্যান্ড ইউ ক্যান অলসো মেক ইট এন্টারটেইনিং। এবং মানুষ এখন মানে একটা সিনেমা বেরোচ্ছে, এখন সিনেমা বেরোচ্ছে এরকমই যে মানুষ উঠে দাঁড়িয়ে হাততালিও দিচ্ছে সিনেমা দেখে, এবং সেটি কমপ্লিটলি যুদ্ধ ওরিয়েন্টেড সিনেমা। মানে অ্যাজ আ হিস্টোরিয়ান ইউ প্রেসক্রাইব শ্যাম বাহাদুর যে না এটা দেখা যেতে পারে, কারণ এটার মধ্যে ডিস্টরশন আমার পড়ার সঙ্গে খুব বেশি নেই। না, শ্যাম বাহাদুর কমেন্ডেবল কাজ। গ্রেট গ্রেট গ্রেট। মানে আমরা এটা নিয়েই আলোচনা করেছিলাম আর কি এক সময়, তো সেই জায়গাতে সত্যি তো ডিস্টরশন পাওয়া যায় ভীষণভাবে, সেই জন্যই আমি তোমার কাছ থেকে আমি ওরকম ওয়ার্ল্ড ওয়ার 2 যেহেতু ইটস ভেরি ডিস্টেন্স ফ্রম আওয়ার হার্টস, তো ঠিক আছে কোয়েন্টিন ট্যারান্টিনোর ইনগ্লোরিয়াস বাস্টার্ডস যদি দেখা না, হিটলারকে দুজন লোক মেরে দিল এটা ফ্রান্সের থিয়েটারে, ফাইন, উনি আমাদের যায় আসে না। 71 নিয়ে যেন এরকম কিছু করা না হয়, না হয়। আচ্ছা, এবারে আমি একটু শেষের দিকে আসছি, একটুখানি ওয়ার মরালসের দিকে একটু ঢুকছি। সেটা হচ্ছে ধরো ওয়ার্ল্ড ওয়ারের পর থেকেই আমাদের যুদ্ধকে গৌরবোজ্জ্বল অধ্যায়, হ্যাঁ, এটা বলা মোটামুটি গোটা পৃথিবী আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে। তো উল্টো দিকে আমরা যদি আমাদের ক্ষেত্রে দেখি, সেটা হচ্ছে যে আমাদের ক্ষেত্রে হিস্ট্রিতে একটা প্রেশার এসেছে যে আমরা অনেক যেখানে যুদ্ধ ফাইট ব্যাক করেছি সেই গল্পগুলো আমাদের ছোটোবেলার হিস্ট্রিতে আসেনি। তো এরকম ধরনের কথাবার্তা এসেছে। তো আমরা এর আগেই যখন ডক্টর পার্থ চ্যাটার্জির সঙ্গে একটা ইন্টারভিউ করছিলাম, সেই সময় আলোচনায় বেরোচ্ছিল মহাত্মা গান্ধী বলতেন যে তোমরা খালি ইতিহাস বই করো কেন, ইতিহাস বইতে তো বড্ড বেশি যুদ্ধ দেখায়। তার মানে সেই সিচুয়েশনটা সমাজের জন্য ভালো ছিল না। তার থেকে অনেক বেশি সময় ধরে আমরা পাশাপাশি গ্রাম, পাশাপাশি শহর একসঙ্গে থেকেছি এবং আমরা ভালোবেসেই থেকেছি। তো যুদ্ধ এই বিষয়টারকে অ্যাজ হিস্টোরিয়ান তুমি কিভাবে দেখো? আচ্ছা, এটা মানে এটার আমি যদি বলি যুদ্ধের ভালো খারাপ। আচ্ছা, পার্সোনালি যদি আমি বলি, আমার একটা বন্ধু আছে, বন্ধুটার নাম দীপ্রশিখর বর্মন, ছেলেটি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমি ওকে বলেছিলাম 2022-এ, ভাই 71 নিয়ে তো লিখছি, 71-এ তো যুদ্ধবাদ দিয়ে অনেক কিছু হয়েছিল, সেগুলো কি লেখা উচিত? জিজ্ঞেস করলো কী? বললাম এই যে নিরীহ মানুষকে মারা, নারীদের উপর অত্যাচার, রিফিউজি ক্রাইসিস, মানুষরা বাড়িঘর ফেলে ইন্ডিয়ায় চলে এসেছিলো, বাংলাদেশিরা, বাঙালিরা, এটা নিয়ে লিখি? বলে কেন লিখবে না, মানুষ জানবে না? তো আমি বই পড়া শুরু করলাম, যখন জানলাম অবাক হয়ে গেলাম যে মানুষ এতটাও নিচে নেমে মানুষের সাথে এত খারাপ করতে পারে। পাকিস্তানি আর্মিকে যদি ধরা হয়, পাকিস্তানি আর্মিকে বলাই হয়েছিল ফার্স্ট অফ অল যে বাঙালি যারা আছে ইস্ট পাকিস্তানে তারা মানুষ না, যেরকম হিটলার এবং তার সৈনিকদের বলেছিল ওয়েস্ট পাকিস্তানে, এই বলেই পাকিস্তানি সৈনিকদের পাঠানো হয়েছিল, তোমরা ওখানে যাবে, নিরীহ মানুষকে মারবে, মেয়েদের তুলে আনবে, দেন ইউ ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, বুঝতে পারছেন? এবং সেগুলো হয়েছিল, ভয়ঙ্করভাবে হয়েছিল, মানুষ ভুলে গেছে আনফর্চুনেটলি, বাট হয়েছিল। এবং সেই ঘটনা যখন আমি পরে জানতে পারলাম ফ্রম সার্ভাইভার্স, রেফিউজি বলুন, যারা
ইন্ডিয়াতে চলে এসছে তাদের বলুন, এবং যারা ওই টর্চার ক্যাম্পে থেকে সারভাইভ করেছে, যখন জানতে পারলাম যে তাদের সাথে কি হয়েছে, কীভাবে কি জিনিস হয়েছে, সেগুলো পড়লে যে কোনো মানুষের মানে উইল বি হ্যাভিং চিল ডাউন ইউর স্পাইন। যে পাকিস্তানি আর্মি এতটা নিচে নেমে, তারা তো সৈনিক, তারাও তো মানুষ, তারা কি করে অন্য মানুষের সাথে এরকম করতে পারে? তো সেই জিনিসটা যদি আপনি ধরেন, পাকিস্তানি আর্মিকে বলা হয়েছে তোমরা জিহাদ করতে যাচ্ছ, পরিষ্কার কথা জিহাদ করতে যাচ্ছ। এবং যে কোনো যুদ্ধের ক্ষেত্রেই যুদ্ধের যে জলজলে আলোটা আছে তার তলার তাদের সেটাই ছাইটা অনেক ক্ষেত্রেই জেনোসাইড, অনেক ক্ষেত্রেই। মানে আজকেও যদি দেখি যে প্যালেস্তাইন জেনোসাইড, মাস জেনোসাইড কিছু, মানে সেখানে আজকে যদি ইউক্রেন, মানে এই মুহূর্তে তুমি আমি যখন বসে কথা বলছি সেই মুহূর্তে ইউক্রেনের যুদ্ধ চলছে, পৃথিবীতে দুটো বড় যুদ্ধ চলছে, তো তার খবর বাইরে আসুক আর না আসুক তো চলছে। তো এই যে জেনোসাইডের চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা কিন্তু প্রত্যেকটা যুদ্ধের ক্ষেত্রে আছে। এবং পাকিস্তানের ক্ষেত্রে তুমি যেটা বললে, মানে আমার এটা নিজস্ব, আমি তোমার মতটাও জানতে চাইবো আর কি এই বিষয়ে। আমরা এটা কি দেখিনি যে ধরো কোনো একটা দেশের মিলিটারির ওপরে ডিপেন্ডেন্সি, হাউ ফার ইট ইজ রাইট, মানে মিলিটারির ওপরে ওভার ডিপেন্ডেন্সি, কারণ মিলিটারি আমার শক্তি। হ্যাঁ, মানে তুমি যদি এই শ্যাম বাহাদুর সিনেমারই একটা বিখ্যাত ডায়লগ বলেছেন, সেটা হচ্ছে যে আর্মির কাজ হচ্ছে শত্রুকে হত্যা করা, দেশের জন্য প্রাণ দেওয়া নয়। এক্স্যাক্টলি। তো এই যে শত্রু চিহ্নিতকরণ এবং তাকে হত্যা করা, এই যে ফ্রেম, এই ফ্রেমটা হচ্ছে আমার একদিক দিয়ে পলিটিক্যালি ড্রাইভড, কারণ সরকার চালাচ্ছে, সে সিদ্ধান্ত নিচ্ছে কখন যুদ্ধ হবে, কখন যুদ্ধ থামবে। অথচ আমার সেই শক্তিটা হচ্ছে মিলিটারি। তো মিলিটারির ওপরে যখন আমার এই ডিপেন্ডেন্সিটা বাড়ছে, ইফ আই হ্যাভ আ ভেরি স্ট্রং মিলিটারি, তাতেও আমার ডিপেন্ডেন্সি যখন বেড়ে যায়, সেটা কি দেশের জন্য ভালো হওয়া সম্ভব? মানে আমি যদি উদাহরণ হিসেবে বলি, পাকিস্তানের আইএসআই, আফগানিস্তানের তালিবান, প্যালেস্তাইনের হামাস, মানে অন্তত দেখলে তো মনে হয় না। ইভেন পাকিস্তানের তুমি রিসেন্ট খবরই যদি দেখো, যে 3-4 দিন আগের খবর, যে পাকিস্তানের ক্রিকেট টিম তারা নিজেদের শক্তি বৃদ্ধির জন্য মিলিটারির সঙ্গে প্র্যাকটিস করবে, তো মিলিটারির সঙ্গে তারা শরীরচর্চা করবে। যে মুহূর্তে পিসিবি সারা পৃথিবীর ক্রিকেটের কাছে সমালোচনার মুখে, তাদের নিজের দেশের সিনিয়র ক্রিকেটাররা সাংঘাতিক সমালোচনা করছে, সেই সময় তাদের নতুন কাজ হচ্ছে মিলিটারির সঙ্গে ক্রিকেট খেলানো। তো আমি বলছি এই ধরনের যে ডিপেন্ডেন্সি, যে আমরা ওখানে যুদ্ধ করছি, আমরা ওদেরকে ইয়ে করছি, এই বাহুবলী ব্যাপারটা আর কি মিলিটারিকে সঙ্গে নিয়ে, সেটা একটা দেশের জন্য কি খুব বেশি প্রোগ্রেসিভ বলে মনে হয়? আচ্ছা, তো এই প্রশ্নটার উত্তরটা আমি ফার্স্ট অফ অল দুটো দেশের কম্প্যারিজন করেই বলি। আমাদের ভারতে আপনি যখন আসবেন, ভারতে মিলিটারি অপারেটস কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম সিভিল লাইফ। সিভিল লাইফ এক সাইডে, মিলিটারি এতটা, এবং মিলিটারির কাজ নিয়েই ভালোবেসে থাকতে চায়। আপনি যে কোনো আর্মি অফিসারের সাথে কথা বলবেন, তারা কন্টেন্ট, তারা হ্যাপি, আমরা যে কাজ করছি আমি হ্যাপি, আই এম ফাইন, আমি রাজনীতিতে যেতে চাই না, পরিষ্কার। এবার আপনি আমাদের নেবার পাকিস্তানে আসুন। আপনি ফার্স্ট অফ অল একজন পাকিস্তানি আর্মি অফিসারের যে পরিমাণ অর্থ আছে সেটা যদি দেখেন, সেটা দেখে আপনার মোটামুটি অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ ওদের দেশের লটাই এরকম, মিলিটারিকেই প্রেফারেন্স দেওয়া হচ্ছে। যা দেশ করছে সেটা মিলিটারি অ্যাকচুয়ালি করছে। ওখানে পাকিস্তানি আর্মির কাছেই দেশটা, দেশের কাছে মিলিটারি নয়। ওদের দেশ মিলিটারির উপর ডিপেন্ডেন্ট নয়, আমি যেটা বলবো, ওদের মিলিটারি দেশের উপর ডিপেন্ডেন্ট, অ্যাকচুয়ালি তাই, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল হচ্ছে পাকিস্তানি মিলিটারি দেশটাকে তো চালাচ্ছে যে তা নয়, দেশের সব সম্পদ নিজেই নিয়ে নিচ্ছে, এবং তা দিয়ে যে ওরা নতুন ট্যাঙ্ক কিনছে, প্লেন কিনছে, বোমা বানাচ্ছে, প্লেন কিনছে তা নয়, তা দিয়ে কিন্তু ওরা সবসময় নিজেদের পকেটটাই ভরছে।
বলো। তাদের কিন্তু ওরা নিজেদের পকেটটাই ভরছে। ফার্স্ট অফ অল নিজেদের পকেট ভরে কী করছে, আমেরিকাতে 10খানা বাড়ি 10খানা রেস্টুরেন্ট এই খুলছে দেশের পাবলিকের পয়সায়। এদিকে আইন এরকম করা যে আপনি মিলিটারিতে একজন সাধারণ মানে একদম যদি সাফ পাক অফিসারও হন পাকিস্তানি আর্মিতে, আপনি যে অ্যামাউন্ট অফ টাকা পাবেন একজন ভারতীয় আর্মি অফিসারের উচ্চপদস্থ সবথেকে উচ্চপদস্থ আর্মি চিফও তা ভাবতে পারবে না। আপনি ফর এক্সাম্পল আমাদের জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়িতে যদি যান, খুব সাদামাটা একটা আর্মি অফিসারের বাড়ি এবং সে আর্মি চিফ ছিল আমাদের, এবং তারও পরিবার কিন্তু বাংলাদেশেরই অরিজিন অ্যাকচুয়ালি। জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়িতে আপনি যা দেখবেন যেরকম সাধারণভাবে থাকে, পাকিস্তানি আর্মি অফিসার মেজর ক্যাপ্টেন এরা তা ভাবতেও পারবে না। এদের যে লেভেলের লাক্সারি, এই লাক্সারিটা আসছে এদের আইনে করা যে মানুষের থেকে শোষণ করে মানে অর্থ ব্যবস্থা, যা আর্মি সব কিছু পাবে তার জন্যই। কিন্তু দেবদূতি আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদেরও ধরো যে পেশাটার রিস্ক হচ্ছে মরে যাওয়ার, সেই পেশাটার তো মানে পয়সা বেশি হওয়া উচিত। মানে আমাদের যারা যদি যুদ্ধ প্রয়োজন না হয় তাহলে পৃথিবীর জন্য সবসময় মঙ্গল, কিন্তু যদি যুদ্ধ করতেই হয় তাহলে যারা করে তারা তো পয়সা বেশি পাওয়াই উচিত। মানে অ্যাভারেজ একজন মানে আর্মি অফিসার মোটামুটি ভালো ইনকাম করে, এমন না যে করে না। তাদের গভর্নমেন্ট ভালোই আমাদের অ্যাটলিস্ট সাবসিডি ইনকাম যা করার ঠিকঠাকই হয়। এবার আপনি যদি বলতে চান যে যুদ্ধ যদি আপনি অ্যাভয়েড করতে চান, একটা সিচুয়েশন ভাবুন, আপনি এখন বর্ডার থেকে সৈনিকদের সরিয়ে দিলেন, পাকিস্তান বর্ডার, বাংলাদেশ বর্ডারটা বাদ দিন ফর এক্সাম্পল, রাইট নাও পাকিস্তান বর্ডার থেকে সৈনিক সরিয়ে দিলেন, ফার্স্ট অ্যাটাক পাকিস্তানি করবে। চায়নার থেকে সরিয়ে দিলে ফার্স্ট অ্যাটাক চায়না করবে। না আমি একেবারেই বলছি না পৃথিবী একটুও রেডি যুদ্ধ থেকে সরে আসবার জন্য, আমি সেটা একেবারেই বলছি না। আমি বলছি যুদ্ধ করতে না হলে তো পৃথিবীতে সবসময় ভালো। হ্যাঁ, আমার তোমার ওপরে রাগ হলো কেন, আমরা ডিপ্লোম্যাটিক লেভেলে ব্যাপারটাকে মেলাতে পারলাম না কেন? পৃথিবীতে এখন প্রায় 8-9টা দেশের হাতে পরমাণু বোম, তো ফলে আমরা খুব সুবিধাজনক অবস্থায় পৃথিবীকে রেখেছি এমন তো নয়, কিন্তু তবুও যুদ্ধ কম্পালশন হয়ে যায়। আমি বলতে চাইছি এটাই যে আমরা এটাও কিন্তু বারবার বিভিন্ন কথায় উঠে এসেছে, ওদের মাইনেপত্র কম তবুও তারা ওই রকম একটা ভয়ঙ্কর জায়গার মধ্যে ডিউটি করে, প্রচণ্ড কষ্ট করে। ভাই ওয়াই, মানে ইউ শুড ইনক্রিজ দ্য বাজেট অফ দ্য মিলিটারি দেন, তাই না? যে মানে মিলিটারি বাজেট বাড়ছে, ইন্ডিয়াতে নতুন ডিফেন্স ইন্ডাস্ট্রিজ তৈরি হচ্ছে, উইচ ইজ আ গুড থিং। কারণ আমাদের পাকিস্তানে যদি একটা এনিমি হিসেবে ধরি, আমাদের তার থেকেও বড় এনিমি হচ্ছে চায়না, তাকে তো ট্যাকেল করতেই হবে অফকোর্স। তো তার জন্য ডিফেন্স বাজেট বাড়ছে নো ডাউট, এবং ভবিষ্যতে আরও বাড়বে। যত ডিফেন্স স্পেন্ডিং বাড়বে, প্রবলেমটা যেটা আপনি পাকিস্তানের ক্ষেত্রে দেখছেন, ওদের স্পেন্ডিং কিন্তু মিলিটারি নিজেদের ল্যাভিশ লাইফ কাটানোর জন্য করছে, আর আমাদের এখানে প্রয়োজনীয়তা আছে। কারণ আমাদের শত্রু সব জায়গায়, ওদের শত্রু, ওদের মেন্টালিটিতে ওদের শত্রু হচ্ছে ভারত, আর আমাদের শত্রু ভারত, চীন, আশেপাশে আরও অনেক দেশ আছে। কখন কে মত পাল্টায় তার ঠিক নেই, আর ওদের মাথাতে এটাই চড়ে আসে যে ভারতকে যে করে এ করতে হবে। কিন্তু ভারত ওদের একটা পলিটিক্যাল কম্পালশনও বটে। হ্যাঁ, ভারত বিরোধিতা দেখিয়ে ওদের যে কোনো সরকার আসে বা যায়। টেররিজম ইজ বেসিক্যালি মানি। ওরা এই জিনিসটা তৈরি করে নিজেদের পকেটটাই ভরছে। পাকিস্তান এটাই করে, পাকিস্তান আর্মি এটাই করে, যার জন্য টেররিস্ট তৈরি করে ইন্ডিয়াতে ইনফিলট্রেট করে, সেভাবে হয়ে এসছে। এটাই ওদের, এই করেই ওরা অ্যাকচুয়ালি মানে দে আর মেকিং বিগ হাউসেস ইন বার্মিংহাম, ইন লন্ডন, এভাবেই আছে। এবার আপনি সেটা ভারতের সাথে কম্পেয়ার যদি করতে চান, ডিফেন্স স্পেন্ডিং সেটা আমাদের প্রয়োজনীয়তার ক্ষেত্রে করা হয়, এবং তার জন্য ভারতকে এত বড় একটা আর্মি মেনটেন করতেই হয়, কিচ্ছু করার নেই। এখানে ভোলাটাইল নর্থ ইস্ট চায়নার সাথে, এখানে ভোলাটাইল কাশ্মীর বলুন, গুজরাট বলুন, এই স্টেটগুলো পাকিস্তানের সাথে, এবং বেঙ্গলও স্পেন্ডিং হয় কারণ বর্ডার আছে বাংলাদেশের সাথে। তো ইট ইজ আ নেসেসিটি, নট আ ল্যাভিশনেস, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। ওকে, থ্যাংক ইউ। আজকের আড্ডা এই পর্যন্তই। এই আড্ডা চলতে থাকলে অনেক লম্বা হবে, আগামী দিনে আরও ডিটেলসে কথা বলার চেষ্টা করব ওর সঙ্গে, এবং আপনাদেরকেও যুদ্ধ, 71-এর যুদ্ধ এবং পরবর্তী ক্ষেত্রে ভারতবর্ষের
সামরিক যে পরিবর্তন, ভাবনার পরিবর্তন ইত্যাদি প্রভৃতি নিয়ে নানান আলোচনায় আসবো আগামী দিনে। সঙ্গে থাকবেন, দেখতে থাকুন বিটস অ্যান্ড বাইটস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।